তারা 1 বছরের রিলেশনে থাকার পর বিয়ে করছে। নয়নতারা তো আদ্রিকাকে ভাবি ডেকে ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে। তাদের গল্পের মাঝে অনিমা চৌধুরী কে হাতে 5 কাপ কফি নিয়ে হাজির। আদ্রিকা বলে ওঠে, মামুনি এত কষ্ট করে কফি করার কি দরকার ছিল, আমিই করতাম। অনিমা চৌধুরী হেসে বললেন, কষ্টের কি হলো বোকা মেয়ে? তোমরা গল্প করছো, আনন্দ করছো, এর থেকে সুন্দর মুহূর্ত আর কতবার আসবে বলো? আমার সব সন্তানদেরকে আজ একসাথে দেখে আমার যে কি ভালো লাগছে। তোমাদের সবাইকে কফি বানিয়ে খাওয়ানোর আজ সুযোগ পেয়েছি। এরকম সুযোগ আর পাবো নাকি? নয়নতারা বলে উঠল, মম, ভাবি কিন্তু অনেক ভালো। আমার খুব পছন্দ হয়েছে ভাবিকে। অনিমা চৌধুরী আবারও হেসে বললেন, পছন্দ তো হবেই, এটা স্বাভাবিক। তোর মামির পছন্দ বলে কথা। নাও কফি নাও সবাই। কফি ছাড়া কি গল্প জমে নাকি? খুব খুনসুটি আর মজার সাথে সবার বিকেলটা কাটলো। এর মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হলো, কাল সকালে সবাই শপিংয়ে যাবে। নয়নতারা বিয়ের জন্য সব কেনাকাটা করা হবে, কারণ বিয়ে আর 2 দিন পর। সময় নেই বেশি। পরশু রাতে মেহেন্দির অনুষ্ঠান করানোর সিদ্ধান্ত হলো। নিশাত রাতে নিস্তবতায় বারান্দায় দাঁড়িয়ে আয়ান। আকাশে অসংখ্য তারা চিকিমিকি করছে, আর দূরের শহরের আলো মৃদু সোনা রাঙা আভা ছড়িয়ে পড়ছে। ঠান্ডা বাতাস তাদের চারপাশে বয়ে যাচ্ছে, কিন্তু আয়ানের মন যেন এক অসম্ভব উত্তাপের ভেতরে জ্বলছে। পশ্চাৎপদে কেবল তার পুরনো ভুলগুলোর স্মৃতি। আদ্রিকা অনিমা চৌধুরীর সাথে একটু সময় কাটিয়ে কেবলই ঘরে এলো। আয়নকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে সেও ধীর গতিতে এগিয়ে যায়। সে বারান্দায় এসে দাঁড়াতেই আয়নের হৃদয়টা যেন আরও ভারী হয়ে ওঠে। সে চোখ তুলে আদ্রিকার দিকে তাকায়, যার প্রতি তার অচাইত অবজ্ঞা এবং তুচ্ছতার কারণে এত কষ্ট হয়েছে। আয়নে এমন চাহনি দেখে আদ্রিকা জিজ্ঞাসা করে, আপনার কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন, শরীর খারাপ? আয়ন গভীরভাবে শ্বাস নেয় এবং আদ্রিকার দিকে 1 পা এগিয়ে এসে মৃদু কণ্ঠে বলে, তোমাকে খুব কষ্ট দিয়েছি আমি জানি। তোমার প্রতি এত অন্যায় করেছি, আমি ভুল করেছি। তুমি তাও আমায় কেন শাস্তি দিলে না? কেন? বারান্দার নির্জনতায় তার কণ্ঠস্বর যেন আকাশের নিস্তবতার মতো গম্ভীর। আদ্রিকার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কেবল তার চোখে এক ধরনের প্রশান্তির ছায়া পড়েছে। আয়ন তার হাতটি আদ্রিকার হাতে নিয়ে বলে, তুমি আমায় এখনো ক্ষমা করনি, আমি জানি। আমাকে ক্ষমা করো প্লিজ। আমি সত্যি তোমাকে মেনে নিয়েছি। মেনে নিয়েছি বললে ভুল হবে। আসলে আমি মায়ায় পড়ে গেছি, আর এই নতুন জীবনে তোমার পাশে থাকতে চাই। আদ্রিকা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে এক ধরনের মমতার আভাস। আয়নের কথা যেন তার হৃদয়ের প্রতিটি কষ্টের দাগকে নিরাময় করছে। এই লোকটাকে কে বোঝাবে যে আদ্রিকা তার সব অতীত ভুলে বসেছে প্রায়। আদ্রিকা তো আয়নকে ভালোবাসতে মরতেও রাজি এখন। কিছুক্ষণ পর আদ্রিকা অনেক সাহস নিয়ে তার অন্য হাতটি আলতো করে আয়নের হাতের মধ্যে রেখে বলে, আমার জন্য আপনার ভালোবাসাই যথেষ্ট। অতীত ভুলে আমরা নতুন করে শুরু করতে পারি। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই তো। আয়ান তবুও চোখ সরু করে করুণ চোখে তাকিয়ে বলে, তুমি আমায় ক্ষমা করনি? আদ্রিকা চোখ প্রসারিত করে হেসে বলল, আমি তো আপনার উপর কখনো রাগই করিনি। ক্ষমা করার কথা আসবে কোথা থেকে? আবারও নীরবতা। এই মুহূর্তে রাতের বাতাসে যেন কিছুটা উষ্ণতা ছড়িয়ে পড়েছে, আর তারা দুজন বারান্দায় দাঁড়িয়ে একে অপরকে গভীরভাবে অনুভব করতে থাকে, সেই ভুলগুলোকে পেছনে ফেলে। হঠাৎ আয়ান ধীরে ধীরে এসে তার পাশে দাঁড়ায়। তার চোখে অপরাধ বোধের ছায়া স্পষ্ট। আয়ান অনুভব করে তার উপস্থিতি, কিন্তু মুখে কিছু বলে না। তার হৃদয় এবং নীরব রাতেও আয়ানের জন্য কম্পনমান। আয়ান গভীরভাবে আদ্রিকার দিকে তাকায়, তার চোখে অনুশোচনা আর অপরাধবোধ। সে জানে সে কতটা অন্যায় করেছে, কতটা কষ্ট দিয়েছে এই মেয়েকে, যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আদ্রিকা এখনও চুপ করে আছে,
তবে তার চোখে এক ধরনের অসীম মমতা, যা সব কিছু মেনে নেওয়ার প্রতীক। আয়ান ধীরে ধীরে বলে, তোমার প্রতি যা করেছি তার জন্য আমি নিজের কাছেও ক্ষমা চাইতে পারি না। কষ্ট হয় আমার। আমি আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ, আমার অংশ, যা ছাড়া আমি অপূর্ণ। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার সামনে আমি হার মেনেছি। আদ্রিকার চোখ ভিজে আসে, কিন্তু সে হাসে। তার কণ্ঠ একটি নরম সুর। আপনার ভালোবাসাই আমার কাছে সব। আপনাকে ক্ষমা করাটা আমার জন্য কঠিন নয়, কারণ আমি সবসময় আপনার ছিলাম। আয়ান এক পা এগিয়ে এসে তার হাত ধরে। এই ছোট্ট স্পর্শে আদ্রিকার মনে সমস্ত যন্ত্রণা যেন মুহূর্তে বিলীন হয়ে যায়। সে বুঝতে পারে তার ভালোবাসা সব কিছুকে জয় করেছে, আয়ানের কঠিন মনকেও। আয়ান আদ্রিকার হাত ধরে ধীরে ধীরে তার দিকে টেনে নেয়। বারান্দার নিস্তব্ধতা, চাঁদের আলো আর ঠান্ডা বাতাসে তাদের মধ্যে একটা মধ্যতা ভর করে। আদ্রিকার চোখে কেবল প্রেমের ছায়া, আর আয়ানের চোখে অপরাধবোধ মিশ্রিত ও ভালোবাসা। আয়ান তার হাত দিয়ে আলতো করে আদ্রিকার মুখ স্পর্শ করে। তার আঙুলগুলো আলতো করে আদ্রিকার গাল বেয়ে নামছে। সেই স্পর্শে আদ্রিকার হৃদয়ে স্পন যেন আরও দ্রুত ওঠে। চোখ বন্ধ করে নেয় মেয়েটা। চোখ খোলা রেখে এই ঈগলের মতো তীক্ষ্ণ চোখের মানুষটার দিকে তাকানো সে বড়ই কষ্টকর। চোখ খোলা রেখে এই ঈগলের মতো তীক্ষ্ণ চোখী মানুষটার দিকে তাকানো যে বড়ই কষ্টকর, বড়ই কঠিন। আয়ান তার হাত আদ্রিকার পেটে দিয়ে কোমরের কাছে এনে তাকে আরও কাছে টেনে নেয়। আদ্রিকা শিউরে ওঠে। এই যে নতুন স্পর্শ, নতুন অনুভূতি। তাদের শরীর একে অপরের সাথে মিশে যায় এবং এই সংযুক্তিতে এক ধরনের প্রশান্তি অনুভূতি সৃষ্টি হয়। আদ্রিকা অনেক সংকোচ নিয়ে চোখ বন্ধ রেখেই তার হাত আয়ানের ঘাড়ে রাখে, আর আয়ানের হাত তার কোমরের নিচে গাঢ়ভাবে স্থির থাকে। আয়ান কিছুক্ষণ চোখ খিচে বন্ধ করে রাখা আদ্রিকার দিকে তাকায়, এরপর ফু দেয় মেয়েটার মুখের ওপর। সাথে সাথে আদ্রিকার মুখের ওপর থাকা পেহার চুলগুলো উড়ে সরে যায়। আয়ানের চোখে একটি গভীর অস্বীকার এবং তার কণ্ঠে এক ধরনের নরম আবেদন। তোমার এই ভালোবাসা আমাকে নতুন করে বাঁচিয়ে দিয়েছে। আমি চাই, খুব করেই চাই, এই মুহূর্তে আমরা একে অপরের পুরোপুরি হয়ে যাই। খুব ইচ্ছে করছে আমি আজ যদি তোমাকে পুরোপুরি নিজের করে পেতে চাই, তাহলে কি তুমি রাগ করবে? ভুল বুঝবে আমায়? নিঃসংকোচ সরল আবেদন। এই আবেদন ফিরিয়ে দেওয়ার সাধ্য কি আছে আদ্রিকার? মানুষটা অনুমতি নিচ্ছে কেন? এ তো তার অধিকার। আয়ান আবারও বলে, খুব ভয় লাগছে জানো, তোমাকে হারিয়ে ফেলার একটা প্রকট ভয়। বিশ্বাস করো, এই ভয় নিয়ে বেঁচে থাকা খুব কষ্টের। যে তোমাকে পুরোপুরি না পেলে এই ভয় কাটানো সম্ভব না। আদ্রিকা এই পর্যায়ে চোখ খুলে অপলক চেয়ে মৃদু হাসি দিয়ে বলে, আপনার ভালোবাসার কাছে আমি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। আপনি তো আমার স্বামী। আমি তো কবেই মরে গেছি আপনার মোহে। শুধু আপনার বুকে আত্মসমর্পণ করাটাই বাকি। তার কথায় এবং হাসিতে এমন এক আবেগপূর্ণ সুন্দরতা আছে যা আয়ানের হৃদয়ে প্রবল তীব্রতার সৃষ্টি করে। এই মুহূর্তে তারা দুজনে বুঝতে পারে যে সব কিছু পিছনে ফেলে তাদের হৃদয়ে একে অপরের সাথে এমনভাবে যুক্ত হয়েছে যার কোনো বাধাই ভাঙতে পারে না। পরোক্ষভাবে অনুমতি পেয়ে আয়ান খুব আলতো করে চোখ বন্ধ করে আদ্রিকার কপালে খুব সময় নিয়ে একটি চুমু খায়। আয়ানের এই প্রথম ঠোঁটের স্পর্শে আদ্রিকার শরীরে শিহরণ বয়ে যায়। তার ঠোঁটে আলতো করে আদ্রিকার কপালে ছুঁয়ে যায়। তার ঠোঁট আলতো করে আদ্রিকার কপালে ছুঁয়ে যায়। তার ঠোঁট আলতো করে আদ্রিকার কপালে ছুঁয়ে থাকে, আর সেই স্পর্শে আদ্রিকার বুকের ভিতরে এক ধরনের সাগর ভালোবাসা উঠলে ওঠে। আদ্রিকার চোখ বন্ধ, তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। আয়ান তার হাতটা আদ্রিকার কোমরে আরও দৃঢ়ভাবে রাখে, তাকে নিজের আরও কাছে টেনে আনে, যেন তাদের মধ্যে একটু ফাঁকা না থাকে। আদ্রিকা আবারও ধীরে ধীরে চোখ খুলে আয়ানের দিকে তাকায়। মানুষটা ছুঁয়ে দিলেই আদ্রিকার চোখ
আপনা আপনি বন্ধ হয়ে যায়। তাদের চোখে চোখ পড়তেই একটা অদ্ভুত টান অনুভূতি হয়, যেন এই মুহূর্তটাকে কখনো শেষ হবে না। আয়নের চোখে আদ্রিকার দেখতে পাওয়া এক অগাধ ভালোবাসা, যা তার সমস্ত সন্দেহকে মুছে দেয়। আয়ন এবার ধীরে ধীরে তার মুখটা আদ্রিকার মুখের কাছে এনে ফিসফিস করে বলে, তোমার ভালোবাসা আমার জীবনের সব কিছু বদলে দিয়েছে, ভেঙে ফেলেছে আমার কঠিন ব্যক্তিত্ব, ভুলিয়ে দিয়েছে আমার বেদনা, গড়ে তুলেছে এক নতুন রূপ। আমি তোমাকে আর কোনো দিন হারাতে চাই না, কোনো দিন না। আদ্রিকার হৃদয়টা এতটা দ্রুত স্পন্দিত হতে থাকে যে তার মনে হয় সে এই মুহূর্তে সব কিছু ভুলে আয়নের সঙ্গে এক হয়ে যেতে পারে। আয়ন তার ঠোঁটে আদ্রিকার কানের কাছে এনে আয়ন তার ঠোঁট আদ্রিকার কাছাকাছি এনে ফিসফিস করে বলে, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার জীবনের সূর্যের আলো, যার মৃদু কিরণ প্রতিটি অন্ধকারকে দূর করে দেয়। তোমার ভালোবাসা আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান, আর আমি প্রতিজ্ঞা করছি আমার সমস্ত অস্তিত্ব দিয়ে তোমার পাশে থাকবো চিরকাল। আদ্রিকার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু সেগুলো ভালোবাসার অশ্রু। আয়ান ধীরে ধীরে তার মুখের কাছে এসে কিছু সময় নিয়ে এসে কঠিন কাজটা রিপিট আয়ান ধীরে ধীরে তার মুখের কাছে এসে কিছু সময় নিয়ে এবারে সে কঠিন কাজটা করে ফেলে। আদ্রিকা কম্পনত অধরে অধর মিলিয়ে দেয়। স্তব্ধ হয়ে যায় মেয়েটা, থমকে যায় হৃদয় স্পন্দন। লোকটা এমনভাবে ঠোঁট আঁকড়ে ধরেছে যেন ছাড়লেই আদ্রিকা পালিয়ে যাবে। খুব সযত্নে আদ্রিকার ঠোঁটে আদরে ভরিয়ে দিচ্ছে সে। এক পর্যায়ে আদ্রিকার রেসপন্স না পেয়ে আয়ান আদ্রিকার ঠোঁটে আলতো করে কামড় দেয়। আদ্রিকা ঘাবড়ে যায়। একসময় আদ্রিকাও ঘোরে চলে গিয়ে নিজের হাত আয়নের ঘাড় বেয়ে চুল আঁকড়ে ধরে। আয়নের এক হাত কোমর থেকে আদ্রিকার ঘাড়ে গিয়ে চেপে ধরে, আর এক হাত চলে যায় আদ্রিকার শাড়ির আঁচলে। এক টানে আঁচল সরিয়ে আয়ান আদ্রিকার পেটে তার হিমধরা হাত গলিয়ে দেয়। এই গভীর চুমুতে তারা দুজনই যেন একে অপরের অস্তিত্বের সাথে মিশে যায়। তাদের মাঝে আর কোনো দূরত্ব থাকে না, শুধু নিঃসীমা ভালোবাসার উষ্ণতায় তারা আবদ্ধ থাকে। তাদের দুজনের জন্য এই রাতের আকাশও যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে, আর চাঁদের আলোয় সেই ভালোবাসা আরও জ্বলজ্বল করছে। অনেক সময় পার হলে আয়ান আদ্রিকাকে কোলে তুলে ফেলে, কিন্তু ঠোঁট ছাড়ে না। এরপর ঘরে গিয়ে সযত্নে বিছানায় শুইয়ে দেয় তার অর্ধাঙ্গিনীকে। আজ তাহলে সত্যি মিলন ঘটছে একজোড়া মানব মানবীর। নিশির শান্তি তাদের প্রেমের গভীরতা আর আগমনের ঝর্ণার মধ্যে। আবেগের ঝর্ণার মধ্যে তারা এক নতুন স্তরের প্রেমের সন্ধান পায়। এই মুহূর্তটি তাদের হৃদয়ে চিরকাল অঙ্কিত থাকে, আর আজ রাত তাদের প্রেমের নতুন অধ্যায় শুরু হয়। সকালে আলোয় মৃদু করে বাড়ির ভেতরে প্রবাহিত হচ্ছে, আর আয়ানের চোখে সূর্যের প্রথম কিরণ পড়েছে। রাতের গভীরতা এবং প্রেমের অমৃত পটভূমি এখনও তার মনে তাজা। আয়ান ধীরে ধীরে ঘুম থেকে জেগে ওঠে এবং পাশে ঘুমন্ত আদ্রিকার দিকে তাকায়। আদ্রিকার মুখে গভীর প্রশান্তি আর কোমলতা, মুখে রোদ পড়ায় চিকচিক করছে। রাতের প্রেমের মুহূর্তগুলো এখনও তাদের স্নেহে আবার পরিপূর্ণ। রাতের কথা মনে পড়তেই আয়ান মৃদু হাসল, কারণ মেয়েটাকে সে তো ঘুমাতেই দেয়নি। তবে সেও কি কম নাকি? আয়ানের পুরো পিঠে খামচে খামচে শেষ করে দিয়েছে। আচ্ছা দিক, এটাও ভালোবাসার চিহ্ন। আয়ান হালকা করে আদ্রিকার চুলে এর মুখের উপর থেকে সরিয়ে দিয়ে তাকায় তার দিকে। আদ্রিকা তার উন্মত্ত বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, তার মৃদু করে শ্বাস নিচ্ছে, যা আয়ানের বুকে ঘূর্ণিঝড় আনতে সক্ষম। মেয়েটা কাল রাতে কিনা লজ্জা পেয়েছিল, আর এখন তার বুকে মাথা রেখে আরামসে ঘুমাচ্ছে। আয়ান বিছানার পাশে এলোমেলোভাবে অবহেলায় পড়ে থাকা টি শার্টটা হাতে নিল। আদ্রিকাকে খুব সাবধানে টি শার্টটা পরিয়ে দিল। সে তো জানে ঘুম থেকে উঠে যখন দেখবে তার গায়ে একটা সুতোও নেই,
তখন লজ্জায় লাল, নীল, হলুদ, সবুজ, সর্বোপরি রঙিন হয়ে যাবে। যেটাতে আয়ের মুগ্ধ হলেও আপাতত মেয়েটাকে লজ্জা না দেওয়াই ভালো। না হয় দেখা যাবে আগামী কয়েকদিন আর তার সামনেই আসবে না। আয়ন ফিসফিস করে ডাকলো, আদ্রিকা, আমার প্রিয়তমা, চোখ খোলো। আদ্রিকা একটু নড়ে চড়ে আর একটু শক্ত করে লেপ্টে গেল আয়ানের বুকে। আয়ান বিড়বিড় করে বলল, মেয়ে, তুমি বড্ড অদ্ভুত। ঘুমের ঘোরে আমার বুকে বিড়ালের ছানার মতো লেপ্টে থাকো, অথচ জাগ্রত অবস্থায় আমার কাছেও আসো না। এ তো ভারী অন্যায়। আয়ান আবারও ডাকলো। বউ, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। আদ্রিকা ঘুমে ঘুরেই বলল। না, এখন ঘুমাই পরে। আয়ান একটু বাঁকা হেসে আদ্রিকার কানের কাছে ফিসফিস করে বলে, রাত গড়িয়ে সকাল হয়ে গেল, তুমি এখনো এই সুখের ঘুমে ডুবে আছো। রাতের কথা মনে পড়ে, আর এখন তোমার গালগুলো এমনভাবে লাল হয়ে উঠেছে যেন সকালে সূর্য তোমার লজ্জার সঙ্গে প্রতিযোগিতা করছে। আমার কিন্তু আবারও মুড আসছে। আদ্রিকার চোখ ফটাফট খুলে যায়। কিসের ঘুম? কোথাকার ঘুম? কেমন ঘুম? কোনো ঘুম নেই। এমন লাগাম ছাড়া কথা শোনার পর তার ঘুম টাটা বাই বাই দিয়ে শ্বশুরবাড়ি চলে গেল। নাক কুপছে বলল, আপনি আবার শুরু করলেন? সারা রাত ঘুমোতে দেননি। আয়ান ইনোসেন্ট ভাব নিয়ে বলল, সে কি এত বড় অপবাদ? আমি কি করলাম? আমার পিঠ দেখেছো একবার? তুমি তো আমার পিঠ চেপে। আদ্রিকা ধরপড় করে উঠে বলল, চুপ থাক, হয়েছে, আর এগুতে হবে না, থেমে যান, লাগাম টানুন। আয়ান তার হাত দিয়ে আদ্রিকার কপাল স্পর্শ করে এবং এক ভুতুড়ে দুষ্টুমি হাসি দিয়ে বলে, আচ্ছা, লাগাম টানলাম, কিন্তু তাই বলে তো সব মিথ্যা হয়ে যাবে নাদ্রিকা, তাই না? আদ্রিকা অসহায় কণ্ঠে বলল। আপনি আগেই ভালো ছিলেন। আয়ান ফিক করে হেসে ফেলল। পরেক্ষণে আদ্রিকাকে আরেকটু পর্যবেক্ষণ করলো। কপালে মিষ্টি ঘাম এবং চোখের কোণায় একটু লালচে ভাব দেখা যায়। তার গালগুলো লাল হয়ে গেছে আর লজ্জায় অজানা হালকা হাসি তার মুখে ফুটে ওঠে। আয়ান মোহময় কণ্ঠে বলে, সকালের প্রথম আলো তোমার মায়াবী মুখে পড়েছে, আর তোমার লজ্জার হাসি এই সকালে এক নতুন সৌন্দর্য এনে দিয়েছে। বলেই তার হাত দিয়ে এই আদ্রিকার চুলে কয়েকটি লোচন ধীরে ধীরে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর আবারও আয়ন দুষ্টুমি করে বলে ওঠে, বাই দ্য ওয়ে, আমার টি শার্ট পরে তোমায় অনেক বেশি হ সুন্দর লাগছে। এতক্ষণ আদ্রিকার চোখ গেল নিজের দিকে। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলে ওঠে, আমার শাড়ি? বলেই আশেপাশে হাত তাতে থাকে, তবে শাড়ি পায় না। আমার শাড়ি কই? আয়ান গা ছাড়া ভাব নিয়ে বলে। কি জানি কোথায় উড়িয়ে দিয়েছি। আদ্রিকা হাঁ করে তাকিয়ে থাকে। উড়িয়ে দিয়েছেন মানে? বলে নিজেও আশেপাশে তাকিয়ে খুঁজলো আয়ান। আদ্রিকাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আয়ান একটু সিরিয়াস ভঙ্গিতে আবারও বলল, ওই সময় কি আর নিজের মধ্যে ছিলাম নাকি? কোন দিকে যে উড়িয়ে দিলাম কে জানে। শোনো আদ্রিকা, কাল রাতে তো আমার প্রথম বাসর হলো, তাই না? তো এই জন্য ঘরে একটা বাসর বাসর ভাই আনতে হবে না? একটা ফিলিংস আনতে হবে তো। তাই তোমার সব কাপড় ছুঁড়ে ফেলেছি। আদ্রিকা অবাকের রেশ কাটাতে না পারে ওইভাবে বলল, ভাই বানার সাথে আমার জামা কাপড় উড়িয়ে দেওয়ার কি সম্পর্ক? ওসব তুমি বুঝবে না, ছোট মানুষ তো। এখন ভদ্র মেয়ের মতো উঠে গোসলটা সেরে নাও তো। আজ তো তোমাকে নিয়ে বের হব, ক্যালিফোর্নিয়ার অনেক কিছু দেখাবো তোমায়। আদ্রিকা আবার চোখ পিটপিট করে তাকালো আয়ানের দিকে। এটা কি ভাই? এ কে? একে সে চেনে না। সে তো এই আয়ানকে আগে কখনো দেখেনি। সে তো ভদ্র, সভ্য, রাগে আয়ানকে ভালোবেসেছিল। এইরূপ কোথা থেকে বের হলো তার? নিঃশব্দে আর নিস্তব্ধতাই তাদের দুজনের মধ্যে এই প্রভাতের আবেগময় মুহূর্ত এক নতুন শুরুতে প্রতিশ্রুতি দিয়ে আসে। তাদের প্রেমের গভীরতা এবং একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি এই সকালে আরও পরিষ্কার হয়ে ওঠে। এদিকে কাল রাতে জবরদস্ত ঘুম দিয়ে হিমেল উঠে ব্রাশ করতে বাড়ির বাইরে গেল। সকালে শান্ত পরিবেশে রামিসাও বাড়ির বাইরে দাঁড়িয়ে ব্রাশ করছিল।
তার মেজাজটা খুব খারাপ, কারণ সে একটু আগে ঘুমের ঘরে দেওয়ালের সাথে ধাক্কা খেয়েছে। মাথাটা তুলতে তুলতে রামিসা ব্রাশ করছে আর হাঁটাহাঁটি করছে। হঠাৎ করেই বাড়ির অন্য দিক থেকে হিমলে ব্রাশ করতে করতে এগিয়ে আসছিল। দুজনেই একে অপরকে দেখতে পায়নি, আর আচমকাই তারা একে অপরের সাথে ধাক্কা খায়। হিমেল খাম্বা হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেও বেচারি রামিসা পড়ে যায়। রামিসা একটু আগেই দেওয়ালের সাথে একটা বড়সড় ধাক্কা খেয়েছে, তাই আবারও ধাক্কা খেয়ে সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কে বেকে সব পিলারগুলো আমার সামনে এনে দিচ্ছে কোন উগান্ডার হারামি? মাটি থেকে উঠে হিমেলকে দেখে আবারও জ্বলে উঠল নিভে যাওয়া রাগটা। এমনিতেই তার কোমরের অবস্থা নাজেহাল। রামিসা ক্ষিপ্ত হয়ে বলে উঠল, কে বেকে সব পিলারগুলো আমার সামনে এনে দিচ্ছে কোন উগান্ডার হারামি? এখানে কি করছেন? দেখে চলতে পারেন না? কেমন মানুষ আপনি? চোখ কি বাংলাদেশের বাথরুমে ঝুলিয়ে রেখে এসেছেন? হিমেলও কম যায় না। এমনিতেই রামিসাকে উঠতে দেখে অনেক কষ্টে হাসি চেপে রেখেছিল। একটু হেসে বলল, তুমি তো শুয়ে আছো ভুল জায়গায়। আসলে আমেরিকা এসে তোমার দৃষ্টিশক্তি কমে গেছে। তোমার তো বাড়ির ভেতরে দাঁত মাজার মতো শিক্ষা নেই, তাই না? রামিসাও কোনো ছাড় দিল না। শিক্ষা? আপনি কি ভাবছেন এখানে কেউ আপনার মতো চেহারা দেখে ব্রাশ করবে? ভাগ্যিস আমি আপনাকে দেখে ভয়ে ব্রাশ ফেলে দেইনি। হিমেল রাগে গজগজ করে। তোমার মতো বেয়াদবের সাথে এই সকালে কথা বলা উচিতই নয়। নিজের রুমেই থাকতে পারতে। রামিসা ঠোঁট উল্টে বলল, আপনার জায়গায় আমি থাকলে আমি নিজে কিছুক্ষণ আইনেই তাকিয়ে নিজের এই বুদ্ধির জন্য গালাগালি করতাম, কিন্তু আপনি তো সেটা বোঝেন না, তাই দোষ আপনার না। হিমেল ঝাঁঝালো গলায় তোমার বলল, কথায় কোনোদিনও যুক্তি থাকে না পটলের নানি। তুমি বরং নিজের কাজ করো আর আমাকে শান্তিতে থাকতে দাও। রামিসা একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে মডেলিং করছি না, তাই না? ঘুম থেকে উঠেই আপনার চেহারা দেখতে হলো। আপনি আজকে আমার দিনটাই খারাপ করে দিলেন। হিমেল ধমক দিয়ে বলল। দুজনেই একে অপরের দিকে কটাক্ষে দৃষ্টিতে তাকায়, তারপর একে অপরকে উপেক্ষা করে নিজের কাজে ফিরে যায়, যেন কিছুই ঘটেনি। ঝগড়াটা হয়তো শেষ হয়নি, তবে আজকের সকালে দুজনে একে অপরের আরও একটু অপছন্দ করে ফেলল। সকালে সবাই নাস্তা শেষে ড্রয়িং রুমে সোফায় গোল হয়ে বসেছে। আলোচনার বিষয়বস্তু নয়নতারার বিয়ের কেনাকাটা। বিয়েটা এখানে আমেরিকান হলেও তারা সম্ভবত বাঙালি নীতিতে বিয়ে অনুষ্ঠান করবে। মেহেন্দি হবে, গায়ে হলুদ হবে, কাজী আসবেন, উকিল আসবে, কবুল বলে বিয়ে হবে। এসব ভাবতেই নয়নতারা লাফিয়ে উঠল। আদ্রিকাকে উদ্দেশ্য করে বলল, জানো ভাবি, আমি কখনোই বাঙালি রীতিতে বিয়ে দেখিনি। ভাবতেই মজা লাগছে যে আমার বন্ধুরা সবাই এক নতুন পদ্ধতিতে বিয়ে দেখবে, তাও আবার আমার। আদ্রিকা হেসে বলল, অবশ্যই ইউনিক বিয়ে হতে হবে তোমার। তাদের আলোচনার মধ্যে রামিসা গুরুতর ভঙ্গিতে এসে আদ্রিকাকে বলল, ভাবি একটু সাইডে এসো তো, কথা আছে। নয়নতারা ভ্রু কুঁকছে বলল, এই যে, ও হ্যালো মিস রামিসা, দিস ইজ মাই ভাবি। যা বলার সামনাসামনি বলো, ওসব সাইডে যাওয়া হবে না। রামিসা চেতে গিয়ে বলল, এক্সকিউজ মি ভাবি, আমার, তোমার না। আজকে আমি তোমার থেকে বয়সে 3 মাসের ছোট দেখে কিছু বললাম না। আদ্রিকা বলল, আরে কি হচ্ছে? সকাল সকাল কি শুরু করেছো? ঝগড়া করো না তো রামিসা। কনের সাথে এমন করে কথা বলতে নেই, নয়নতারার বিয়ে তো। রামিসা করুণ কণ্ঠে বলল। ভাবি একটু এসো না প্লিজ। আদ্রিকা সোফা ছেড়ে উঠে বলল, চলো আসছি। এ কি রামিসা, তোমার কোমরে এমন লাল হয়ে আছে কেন? আদ্রিকাকে নিজের ঘরে টেনে এনে রামিসা তার টপস উঠিয়ে তার কোমর দেখালো। ওই সময় যে হিমেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছে, এই কারণে পুরো জায়গাটা লাল হয়ে একটু ফুলে গেছে। আদ্রিকা আবারও করুণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হলো রামিসা? তুমি কি আচার খেয়েছো? কিভাবে হলো এটা? রামিসা বাচ্চাদের মতো করে বলল, পড়ে গিয়েছিলাম ভাবি, সকালবেলা একটা বড় সড়ো খাম্বা টাইপ পিলারের সাথে ধাক্কা খেয়েছি।
আদ্রিকা ওষুধের বক্স থেকে মলম বের করতে করতে বলল, তুমি যে কি করো না রামিসা, সারাদিন এভাবে লাফিয়ে বেড়ালে তো আছাড় খাবেই, একটু সাবধানে তো থাকতে পারো। এসো বিছানায় শুয়ে পড়ো, আমি মলম দিয়ে মালিশ করে দিচ্ছি। রামিসা ভদ্র মেয়ের এর মতো বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। আদ্রিকা মলম নিয়ে মালিশ করতে থাকলো। রামিসা হঠাৎ বলে উঠল, ভাবি, বলো। ওই লোকটাকে তোমরা কেন এনেছো বলো তো? আদ্রিকা বুঝতে না পেরে বলল, কোন লোক? এই যে চিকার বাপ হিমেল। আদ্রিকা অবাক হয়ে বলল, সে রামিসা, ও তো বয়সে বড় তোমার, এভাবে কেউ বলে? আর আমরা তো আনিনি ওকে, মামনি আনতে বলেছে। এমনিতেও ও কি বাইরের কেউ নাকি? রামিসা অমনি মুখ খুলল। এমন সময় অনিমা বেগম হাঁক ছুড়লেন। আয়ান, আদ্রিকা, রামিসা, কই রে তোরা? নিচে আয় জলদি, দেখ কে এসেছে। আদ্রিকা আর রামিসা একে অপরের দিকে তাকালো। আদ্রিকা বলল, চলো তো দেখি মামনি কেন রাখছে। রামিসা বলল, চলো ভাবি। সবাই একসাথে নিচে নেমে এলো। নিচে নেমেই তারা দেখলো নীল জ্যাকেটের ভেতরে সাদা টি শার্ট এবং জিন্স পরা এক অচেনা মুখ। সাথে দাঁড়িয়ে আয়ানের বাবা আজিম চৌধুরী। অনিমা চৌধুরী সবাইকে দেখে সেই অচেনা ব্যক্তির ঘাড়ে হাত দিয়ে বলল, আসলে আজিম চৌধুরী সাজ্জিসকে নিয়ে আসতে গতকাল ওদের বাড়িতে গেলেও সেই রাতে সাজ্জিনের বাড়ির লোক তাকে আটকে দেয়। তাই আজ সকালে তারা উপস্থিত হয়েছে। সাজ্জিন হক নাম শুনে সবাই বুঝতে পারল যে এর সাথেই নয়নতারার বিয়ে ঠিক হয়েছে। তাই সবাই অমায়িক হাসলো। আয়ন বলে উঠল, ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি? সাজ্জিস খুব বিনয়ের সাথে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আয়নের সালামের উত্তর দিল। পরে কিছু বলার আগেই রামিসা বলে উঠল, ওমা, আপনি বাংলা জানেন, আবার সালামও দিতে জানেন? রামিসার কথায় হিমেল শব্দে বিরক্তি প্রকাশ করলো আর মনে মনে বলল, বেশি কথা বলে। আর সাজ্জিস সে তো থতমত খেয়ে গেল। সে কিছু বলার আগেই নয়নতারা বলল, আরে ও আমেরিকান নয়, ও তো বাঙালি, শুধু ওখানে সেটেল, এই আর কি। তোমাদের কি মনে হয় আমি একটা বিদেশি মুলার সাথে বিয়ে করব? এই পর্যায়ে সবাই হেসে উঠল। রাবেয়া বেগম বললেন, মাশাআল্লাহ, ছেলে কিন্তু ভালোই দেখতে রে অনিমা, নয়নতারার সাথে বেশ মানাবে। আজিজ চৌধুরী বললেন, মানাবেই তো, বলেছিলাম না আমার আর অনিমার পছন্দ বলে কথা। এমনিতেও আমাদের দুই ভাই বোনের পছন্দ সবসময়ই বেস্ট হয়। কি বলিস অনিমা? অনিমা চৌধুরী হেসে বললেন। ঠিক বলেছো ভাইজান। সাজ্জিস মুস্কি হাসলো। নয়নতারাও একটু লজ্জা পেল। আদ্রিকা বলল, মামনি, উনি তো দুপুরের খাবার এখানেই খাবেন নাকি? অনিমা চৌধুরী বললেন। হ্যাঁ অবশ্যই। সাজ্জিস আদ্রিকাকে বলল, ভাবি, আপনার থেকে আমি অনেক ছোট বয়সে, আমাকে আপনি সমাধানের দরকার নেই, ছোট ভাই হিসেবে দেখুন আমায়। নয়নতারাও মত দিল। হ্যাঁ তাই তো। আদ্রিকা মুচকি হেসে মাথা নাড়ল। এবার হিমেল বলে উঠল, আরে আমরা কীভাবে ফর্মালি কথা বলতে থাকবো নাকি? এই যে সার্জিস ভাই, চলুন তো বাগানে যাই, সেখানে আমরা আপনার সাথে একটু আলাপ করব। কত প্ল্যান আছে আমাদের। অনিমা চৌধুরী বললেন, হ্যাঁ হ্যাঁ, তাই করো। সবাই একটু চেনা পরিচিত হও। আমাকে তাড়াতাড়ি সব গুছোতে হবে, বিকেলে আবার শপিংয়ে যেতে হবে তো। আর আদ্রিকা মা, তুমি একটু এসো আমার সাথে, তোমার সাহায্য লাগবে। জি অবশ্যই মামনি, চলো। রাবেয়া বেগম আজিম চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, ঘরে এসো, তুমি ফ্রেশ হয়ে নাও। দুপুরে খাওয়া শেষে সবাই বেরিয়ে পড়ল। তবে রাবেয়া বেগম গেলেন না। তার নাকি ক্লান্ত লাগছিল। আজিম চৌধুরী যেতে চাইল না। তাই শেষে শপিংয়ের জন্য অনিমা চৌধুরী, নয়নতারা, সাজ্জিস, হিমেল গেল এক গাড়িতে, আর রামিসা, আয়ান, আদ্রিকা গেল আর এক গাড়িতে। দুটো গাড়ি নিয়ে বেরিয়েছে তারা, কারণ যতগুলো শপিং ব্যাগ হবে এক গাড়িতে জায়গা হবে না তো। দীর্ঘ পথ পেরিয়ে তাদের দুটো গাড়ি এসে থামে ভিভালি সেন্টারে। এটি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে অবস্থিত অনেক বড় একটা শপিং মল।
সব ধরনের কাপড় এখানে পাওয়া যায়, তাই অনিমা চৌধুরী এই মলটাই সিলেক্ট করেছেন। ছেলেরা একসাথে এবং মেয়েরা একসাথে শপিং করতে শুরু করলো।